অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক। জেলখানা চিঠি রচনা সুভাষচন্দ্র বসু চিঠি লিখেছিলেন 2/5/25 তারিখে। একের দুই সুতামুজুরের বাড়ি ছিল নারায়ণগঞ্জে। একের তিন হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে যোগ দিয়েছিলেন 1309 সালে। একের চার শিকল বিকল করা হবে শিকল পড়ে। একের পাঁচ স্বাধীনতা কার মধ্যে দিয়ে? কোনোদিনই আসবে না, ভয় অথবা সমঝোতার মধ্যে দিয়ে। একের ছয় সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে। একের সাত সন্ধির দ্বারা গঠিত সমাসবদ্ধ পদের একটি উদাহরণ গ্রামান্তর। একের আট দ্বি অর্থাৎ দুই গরুই বিনিময়কৃত, এটি হলো তদ্ধিতার্থক দ্বিগুর উদাহরণ। একের নয় যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। একের 10 আপনাদিগের চলিত ভাষায় রূপটি হলো আপনাদের। একের 11 ভারত সরকার অমিয়বাবুকে পদ্মভূষণ উপাধি প্রদানে সম্মানিত করেন। বাক্যের ক্রিয়ার কালটি নিত্য বর্তমান। দুয়ে একে বলেছে লোকমান্য তিলক কারাবাসকালে কোন গ্রন্থ লেখেন? গীতা। দুয়ের দুই শোভার প্রকৃত নাম সুভাষিনী। দুয়ের তিন এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? স্ট্রাইকার রঞ্জন সরকারের। সরকারটা এখানে ধরেনি, লিখবে স্ট্রাইকার রঞ্জন সরকারের। দুয়ের চার সাত ঝামেলা জোটায় সাত শব্দটি ব্যবহার করার কারণ কি? লিখবে জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে সাত শব্দটির মাধ্যমে নানা প্রকার ঝামেলা বা সমস্যার কথা বলা হয়েছে। দুয়ের পাঁচ লোকটা জানলই না কবিতায় লোকটি দুই আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? জীবন। দুয়ের ছয় মুক্তিদূত পথের অগ্রদূতে চরণ বন্দনা কিভাবে রচিত হয়? শিকল ঝঞ্ঝনার মাধ্যমে মুক্তিপথের অগ্রদূতে চরণ বন্দনা রচিত হয়। দুয়ের সাথে দিয়েছে কালকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ। দুয়ের আটে বলেছে পুরাঘটিত বর্তমান ঘটমান বর্তমানের মধ্যে একটি পার্থক্য লেখো। ঘটমান বর্তমান লিখবে যে ক্রিয়ার কাজ এখনো সংঘটিত হচ্ছে তার কালকে ঘটমান বর্তমান বলে, আর পুরাঘটিত বর্তমান যে ক্রিয়াটি সংঘটিত হয়ে গেলেও তার ফল এখনো বর্তমান তার কালকে পুরাঘটিত বর্তমান বলে। দুয়ের নয় বলেছে প্রত্যঙ্গ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। আচ্ছা, প্রত্যঙ্গর ব্যাসবাক্য লিখবে যে প্রতিটি অঙ্গ, আর সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। দুয়ের দশে বলেছে সংখ্যা বহুব্রীহি আর দ্বিগু সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। দ্বিগু সমাস লিখবে যে সমাসবদ্ধ পদটির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার বোঝায়, আর সংখ্যাপূর্বক বহুব্রীহি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে। সমাসবদ্ধ পদটি সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দুয়ের 11 বলেছে বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায়, কি কি? লিখবে যে বাংলা ভাষার লিখিত রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে সাধু রূপ আর একটা চলিত রূপ। 2-12 বলেছে অজয় কে? লিখবে অজয় হচ্ছে নীলমণি হাজরার যাত্রা দলে রাজকুমারীর চরিত্রে অভিনয় করে অজয়। তার প্রকৃত নাম কোথাও উল্লেখ করা হয়নি। রাজকুমারীর অজয়ের চরিত্রে সে অভিনয় করে বলে সে সেই নামেই সর্বাধিক পরিচিত। 2-13 বলেছে কবে জিনিসপত্র বাঁধা ছাদা হতে লাগলো? এটা বই মানে পথের পাঁচালী বইতে 110 পৃষ্ঠায় রয়েছে। লিখবে চড়কের পরদিন জিনিসপত্র বাঁধা ছাদা হতে লাগলো। তাহলে কবে জিনিসপত্র বাঁধা ছাদা হতে লাগলো? চড়কের পরের দিন। 3-1 বলেছে ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? লিখবে যে ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কারণ তার যথেষ্ট উদ্যম ও শক্তির অভাব, তাছাড়া সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্য তার ছিল না। 3-2 বলেছে মানুষ কিভাবে অবসর যাপন করে তা দিয়ে তার প্রকৃত পরিচয়, মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। আচ্ছা, এটা লিখবে যে প্রশ্নধৃত অংশটি হীরেন্দ্রনাথ দত্তের হরিচরণ বন্দ্যোপাধ্যায় গদ্যাংশ থেকে গৃহীত হয়েছে। এখানে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ যাচাই করবার একটা বিশেষ রীতি ছিল। প্রথমেই দেখে নিতেন দৈনন্দিনের দাবি মিটিয়ে মানুষটির মধ্যে উদ্বৃত্ত কিছু আছে কিনা। দৈনন্দিনের দাবি মিটিয়ে মানুষটির মধ্যে উদ্বৃত্ত কিছু আছে কিনা। রবীন্দ্রনাথের সারা জীবনের সাধনা উদ্বৃত্তের সাধনা। সংসারের 15 আনা মানুষই 8 পৌরে, তাদের দিয়ে নিত্যদিনের গৃহস্থালির কাজটুকু শুধু চলে, বাড়তি কিছু দেবার মতো সম্বল এদের নেই। জমিদারির মহল্লা পরিদর্শন করতে গিয়ে আমিনের সেরেস্তা নিযুক্ত হরিচরণকে জিজ্ঞাসা
করেছিলেন, দিনে সেরেস্তার কাজ করো, রাত্রিতে কি করো। হরিচরণ সসংকোচে বলেছিলেন, সন্ধেবেলায় তিনি একটু সংস্কৃতের চর্চা করেন, একখানা বইয়ের পাণ্ডুলিপিও প্রস্তুত আছে। পাণ্ডুলিপিটি চেয়ে নিয়ে দেখে নিলেন মানুষ কিভাবে অবসর যাপন করেন, তা দিয়ে তার প্রকৃত পরিচয়। যার মধ্যে উদ্বৃত্ত কিছু নেই তার অবসর কাটে না। ওই সামান্য বাক্যালাপ থেকে হরিচরণ বাবুর ভবিষ্যৎ সম্ভাবনাটি কবি দেখতে পেয়েছিলেন। তিন বলেছে, এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও। এখানে পঙ্ক্তি দুটিতে এবার আর এখন শব্দটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। লিখবে যে কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতা থেকে উদ্ধৃত অংশে এবার এবং এই সময় অর্থাৎ এই সময় বা এই অবস্থায় এবং এখন অর্থাৎ এই ক্ষণে বা মুহূর্তে বা বর্তমান কালে। কবি প্রণবেন্দু দাশগুপ্ত পাঠ্য ঘুরে দাঁড়াও কবিতায় সামাজিক মানুষকে পরিস্থিতি ক্রীড়নক না হয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চিরকাল সরে যেতে থাকা সাময়িক স্বস্তি দিলেও সমস্যা থেকে মুক্তি দেয় না। তাই সংকটের থেকে সরে না গিয়ে মুখোমুখি দাঁড়াতে হয়। নিজের প্রয়োজনীয় যা কিছু তাকেই হাতের সামনে টেনে নিতে হয়, না হলে ধ্বংস হয়, মুছে যায় মানবিক অস্তিত্ব। এই চিন্তা কেবল কর্তব্য ভেবে থেমে গেলে হবে না, মানব জীবনের সার্থকতার জন্য তা এখনই করা দরকার। এতদিনকার অভ্যাস মুছে এই মুহূর্ত থেকে এই আচরণ শুরু করার জন্য এবার এবং এখন সময়বাচক শব্দ দুটি কবি ব্যবহার করেছেন। 3 বলেছে, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। উদ্ধৃতিটি আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট কবি জয় গোস্বামীর মাসিপিসি নামক কবিতা থেকে গৃহীত। আলোচ্য কবিতায় কবি সমাজের শ্রমজীবী মহিলাদের জীবনাচরণের এক টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতায় উল্লিখিত মাসিপিসিরা হলেন গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলারা। চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছুটে চলেন। নানা বাধা বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। পরিবারে সদস্য অনেক, কিন্তু উপার্জন করে হয়তো একজনই। ফলে কঠোর শ্রমের মাধ্যমে দুমুঠো অন্নের সংস্থান করতে হয় তাদের। বছর শেষ হয়, নতুন বছর আসে, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না তাদের জীবনের। প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি সময়ের প্রবাহমানতায় শ্রমজীবী মানুষদের অপরিবর্তনীয় জীবন সংগ্রামকে ইঙ্গিত করেছেন। 4 বলেছে, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল। লিখবে, অপু যখন ছোট ছিল তখনই তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে যেতেন নরোত্তম দাস বাবাজির কাছে। বৃদ্ধ বাবাজি অপুকে খুব স্নেহ করতেন, দুজনের মধ্যে বেশ গল্প জমে উঠত। এভাবেই বাবাজির সঙ্গে অপুর ভাব হয়েছিল। 4 বলেছে, অপু দুর্গা চড়ুই ভাতের আয়োজন সম্পর্কে লেখো। এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুই ভাতির তফাৎ কোথায়। লিখবে, অপু দুর্গা চড়ুই ভাতির আয়োজন। ছোটদের পথের পাঁচালী উপন্যাসে আমরা অপু দুর্গা চড়ুই ভাতির বিবরণ পাই। নিশ্চিন্দপুর গ্রামেরই অধিবাসী নীলমণি রায়ের জঙ্গলে ভরা ভিটের কিছুটা অংশ দুর্গা নিজের হাতে দা দিয়ে পরিষ্কার করে চড়ুই ভাতির জায়গা তৈরি করে। এরপর মায়ের অজান্তে চাল ও তেল নিয়ে আসে বাড়ি থেকে। ছোট হাঁড়িতে ভাত বসায়, পুঁটিদের তালতলার ঝোপ থেকে আনা মেটে আলুর ফল ভাতে সেদ্ধ হতে দেয়। দুর্গার ডাকে সাড়া দিয়ে তাদের বনভোজনের সঙ্গী হয় কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। মহা আনন্দে তারা কলাপাতায় ভাত, নুন ছাড়া কষাটে মেটে আলু ভাতে আর বেগুন ভাজা খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে দুর্গা আবার একদিন বনভোজন করার ইচ্ছের কথা জানায়। আর বনভোজন বলেছে, এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুই ভাতির তফাৎ কোথায়। এখনকার পিকনিকের ধরনের সঙ্গে এরকম চড়ুই ভাতির যেন কোনো মিলই নেই। এখন পিকনিকের জন্য বিভিন্ন স্পট নির্দিষ্ট করা হয়, গাড়ি করে যাওয়ার ব্যবস্থা করা হয়, গান বাজনার আয়োজন হয়, ক্যাটারিং বা রান্নার ঠাকুরের বন্দোবস্ত থাকে। সকলে মিলে চাঁদা তুলে সাধারণত পিকনিক হয়ে থাকে। বাড়ি থেকে চাল, তেল, নুন, লঙ্কা নিয়ে বা গাছ থেকে সবজি পেড়ে নিয়ে রান্না করে চড়ুই ভাতি বা বনভোজনের কথা এখন শোনা যায় না। 5 বলেছে, একক চেষ্টা এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা বলা হয়েছে, তাকে বিরাট কাজ বলার কারণ কি। লিখবে, হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় পাঠ্যাংশ থেকে উদ্ধৃতিটি সংকলিত। হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত সুবৃহৎ বাংলা অভিধান বঙ্গীয় শব্দকোষের কথা এখানে বলা হয়েছে। অভিধান রচনা অত্যন্ত পরিশ্রমসাধ্য এবং সময়সাধ্য কাজ। বিশেষত হরিচরণের আলোচ্য অভিধানটি সেকালে 105 খণ্ডে মুদ্রিত হয়ে প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে সাহিত্য একাডেমি থেকে 2টি খণ্ডে গ্রন্থটি প্রকাশিত হয়। শুধুমাত্র পরিমাণগত মূল্য নয়, গুণগত উৎকর্ষের দিক থেকেও এই গ্রন্থ মহান। নানা বিদ্যার একত্র সমাবেশে এই অভিধান রচনা তাই বিরাট কাজ বলে চিহ্নিত হয়েছে।
5-2 বলেছে শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসরণে রাতের দৃশ্যের বর্ণনা করো। লিখবে সমরেশ বসুর লেখা আদাব গল্পের শুরুতে দাঙ্গা বিধ্বস্ত রাতে সন্ত্রস্ত ছবি আঁকা হয়েছে। রাত্রি নিস্তব্ধতাকে কাঁপিয়ে মিলিটারি টহলদারি গাড়ি ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে যায়। সারা শহরে 144 ধারা জারি হয়েছে, কারফিউ চলছে, হিন্দু মুসলমান দাঙ্গা বেঁধেছে, তাই গুপ্ত ঘাতকের দল চারিদিকে ছড়িয়ে পড়েছে শানিত অস্ত্র হাতে। অন্ধকারে লুকিয়ে আঘাত হানছে তারা, মানুষের হাতে 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 দা সরকি ছুরি লাঠি, মুখোমুখি লড়াই চলছে। মৃত্যু বিভীষিকাময় এই রাত্রিতে বিভৎস উল্লাস প্রবল হয়ে উঠেছে। বস্তি জ্বলছে, ভীত নারী ও শিশুর আর্তনাদ স্থানিক আবহাওয়াকে বিভৎসতা দিয়েছে। এর উপরে রয়েছে সৈন্যবাহী গাড়ি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছোড়া। এমনই অস্থির আবহে গল্পে এক মুসলমান মাঝি এবং এক সুতাকলের মজুরের হঠাৎ দেখা হয়। গলির মোড়ে অন্ধকারে তারা পরস্পরকে সন্দেহের চোখে দেখে। তাদের ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানবিক দিক থেকে তারা পরস্পরের প্রতি সহমর্মী হয়ে ওঠে। 5-3 বলেছে শুধু শাস্তি দেয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। লিখবে 1925 খ্রিস্টাব্দে 2রা মে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক তার বন্ধু দিলীপ কুমার রায়কে প্রেরিত চিঠি থেকে গৃহীত উদ্ধৃত বক্তব্যের সঙ্গে আমি সহমত। দণ্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধীদের অনেকেরই প্রবৃত্তিগুলি মানসিকভাবে বিকৃত, তাই কারা মধ্যে সেভাবেই তাদের সংস্কারের ব্যবস্থা করা উচিত। কিন্তু ভারতে ব্রিটিশ প্রতিষ্ঠিত কারাশাসন ব্যবস্থায় বা প্রণালীতে একটা খারাপ আদর্শের অনুসরণ করা হয় মাত্র। তাই জেলখানার সমস্ত আবহাওয়াটাই যেন সাধারণ অপরাধীদের বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী বলে মনে হয়। এতে কারাবাসকালে এই আবাসিকদের নৈতিক উন্নতি তো হয়ই না, বরং তাতে তারা যেন আরো হীন হয়ে পড়ে। এই হীনমনের মানুষেরা কারাভ্যন্তরে বা মুক্তির পর সমাজ জীবনে আর মানবিক আচরণ করতে পারে না। অতএব চাই সংস্কারমূলক নতুন দণ্ডবিধি, যা প্রতিষেধমূলক দণ্ডবিধির ঊর্ধ্বে অবস্থান করবে। কয়েদিদের সংশোধনের বা মানস পরিবর্তনের পথ পরিষ্কার করার উদ্যোগ কারা ব্যবস্থায় না নিয়ে এলে কোনোদিনই অপরাধীদের মন থেকে অপরাধ বোধ দূর করা সম্ভব নয়। 5-4 বলেছে কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভে কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কার মাতার কথা বলা হয়েছে? তিনি তাকে কেন নিজ গর্ভের কলঙ্ক বলে মনে করতেন? তার দুই দিদির নাম কি? কে তাকে বেশি ভালোবাসত? তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে কার মাতার কথা বলা হয়েছে? সুভার মাতার কথা বলা হয়েছে, তিনি তাকে কেন নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতেন। সুভা যেহেতু একজন বোবা মেয়ে ছিল, মানে তার সুভার কথা ছিল না, তাহার মা, তাই তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। সেই জন্য সুভার মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতেন। তার দুই দিদির নাম হচ্ছে তার দুই দিদি নাম হচ্ছে সুকেশিনী আর সুহাসিনী। দুই দিদি হচ্ছে সুকেশিনী আর সুহাসিনী। আর কে তাকে বেশি ভালোবাসতো? তার বাবা তাকে বেশি ভালোবাসতো। তাহলে সুভার মা কেন তাকে নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করত? কারণ সুভা ছিল একটি বোবা মেয়ে, তার মুখে কোনো ভাষা ছিল না, তাই তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন এবং কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। এই জন্য সুভার মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতেন। আর কে বেশি সুভাকে ভালোবাসতো? সুভার বাবা। সুভার দুটো দিদির নাম হচ্ছে সুকেশিনী আর সুহাসিনী। 6-1 বলেছে 6-1 বলেছে ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? লিখবে কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় কবি বলেছেন সাইকেল রিক্সাগুলো শিস দিয়ে চলে যাবে বনে বনান্তরে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসবে আর জেগে উঠবে উপান্তের শহরতলি। এই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন সুন্দর হবে, তা না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।
অথবাতে বলেছে শিকল পরার গান কবিতায় ইংরেজ শাসনের যে দিকটা প্রকাশ ঘটেছে সেটি নিজের ভাষায় লেখো। এই উত্তরটা লিখবে যে কবি কাজী নজরুল ইসলাম একজন স্বদেশপ্রেমী কবি। তার কাব্যে বিদেশি সরকারের শাসন শোষণের দিকটা স্পষ্টভাবে ধরা পড়েছে। তিনি দেখেছেন শাসকের অত্যাচারী মনোভাবের প্রকাশ, দেশ শাসনের নামে কিভাবে ভারতবাসীকে লৌহ কারাগারে বদ্ধ করে রাখছে ইংরেজ সরকার, তার সামনে থেকে প্রত্যক্ষ করেছেন তিনি। সে কথায় কবি সোচ্চারে ঘোষণা করেছেন শিকলপরা গান কবিতায়। নীতি, শোষণ নীতি। ব্রিটিশ সরকার এদেশের বুকে ত্রাসের শাসন কায়েম করেছে। তারা ভাবছে ভয় দেখিয়েই বুঝি দেশের মানুষের মনকে জয় করতে পারবে। কারাগারে লৌহ প্রাচীরের গণ্ডিতে আবদ্ধ রেখে তারা বিপ্লবীদের সকল প্রচেষ্টাকে ধ্বংস করতে চাইছে। যেন বিশ্বগ্রাসী ক্ষুধা নিয়ে ভারতবাসীকে শোষণ করছে ইংরেজ সরকার। বিধাতার দেওয়ার শক্তিকেও হ্রাস করতে চাইছে তারা। কবিতায় বিস্ময় প্রকাশ করে বলেছেন, তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। যেসব দেশসেবক মুক্তিমন্ত্রে দীক্ষিত হয়ে দেশকে বিদেশি শাসনের কবল থেকে মুক্তির জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছে, তাদের শিকল পরিয়ে কারাকক্ষে বদ্ধ করে রাখা হচ্ছে, নয়তো ফাঁসি দেওয়া হচ্ছে। ভারতীয়দের সকল প্রকার স্বাধীনতাকে ভুল লুণ্ঠিত করা হয়েছে। এমনই এক নিষ্ঠুর শাসন কায়েম করেছে ইংরেজ সরকার ভারতের বুকে। শিকলপরা গান কবিতায় কবি নজরুল ইসলাম সেই দিকটি প্রকাশ করেছেন। 6-2 বলেছে স্বাধীনতা কবিতার মধ্যে দুইটি পক্ষ আছে, আমি পক্ষ আর তুমি পক্ষ। আমি পক্ষ আর তুমি পক্ষ স্বরূপটি বিশ্লেষণ করো, এই ক্ষেত্রে সে পক্ষ নেই কেন? লিখবে যে কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতাটি একটি অনুবাদ কবিতা, যেখানে কবিতার মধ্যে পরাধীন মানুষের স্বাধীনতার স্বপ্ন তার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। কবিতাটি অনুদিত এবং ভিনদেশী হলেও এর মধ্যে প্রত্যক্ষ রূপ লাভ করেছে এই বিষয়টি যে পৃথিবীর সব পরাধীন মানুষেরই স্বাধীনতার স্বপ্ন লালন এবং স্বপ্নের বাস্তবায়ন বাসনা বুঝি এক। কবি স্পষ্টতই দুইটি পক্ষের বিমূর্ত উল্লেখ রয়েছে, একটি আমি পক্ষ যার প্রবক্তা কবিতার কথক, আর অন্যটি তুমি পক্ষ অর্থাৎ যাদের উদ্দেশ্যে কবিতার বাণী বিঘোষিত হয়েছে। আমি এই উত্তম পুরুষটি কবিতার কথক, যিনি পরাধীন মানব মনের প্রতীক। বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইছেন, অর্থাৎ তোমার এই সম্বোধনে যাকে উল্লেখিত করেছে সেও স্বাধীনতাকামী। কতক স্বাধীনতা কিংবা স্বাধীনতাহীনতা সম্পর্কে তাকে সচেতন করতে চাইছেন, এটি মধ্যম পুরুষ। এখানে সে পক্ষ অর্থাৎ প্রথম পুরুষের অস্তিত্ব নেই। এই পক্ষই সম্ভবত স্বাধীনতা ভোগ করে এবং মানুষকে পরাধীনতা দান করে। বক্তার অভিযোগ এদের বিরুদ্ধেই কবিতায় এ পক্ষ উচ্চ। অথবাতে বলেছে মাসিপিসি কবিতায় শ্রমজীবী রমণীদের মুক্তি সংগ্রাম কিভাবে প্রকাশিত হয়েছে লেখো। এই উত্তরটা লিখবে যে কবি জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতা থেকে প্রশ্নধৃত মাসিপিসি কবিতাতে শতবর্ষ এগিয়ে আসে বা শতবর্ষ পার হওয়ার বিষয়টি উল্লেখের মধ্যে দিয়ে কবি মাসিপিসিদের গতানুগতিক জীবনে চিত্রটি কবিতায় তুলে ধরেছেন। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজের নানান ক্ষেত্রে দুর্বার গতিতে উন্নতি ঘটছে। কৃষির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, বিজ্ঞান বা চিকিৎসার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটলেও সমাজের সব ক্ষেত্রের মানুষই তার সুফল লাভ করতে পারছে না। সেই উন্নতি আর অগ্রগতি কেবল ধনী আর শিক্ষিত মানুষের জীবনকেই আরো উন্নতির শিখরে নিয়ে গেছে। দরিদ্র কিংবা পিছিয়ে পড়া মানুষের জীবনে এই উন্নতি বা অগ্রগতির কোনো ছাপ পড়ে না। শ্রমজীবী নিপীড়িত মানুষের জীবনের ছবি কোনো বিশেষ ঘটনা বা কোনো ঘটনা শতবর্ষ পূর্তিতে বদলায় না। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য তাদের দিনরাত্রি কঠোর পরিশ্রম করতে হয়, কোনো কিছুতেই এর কোনো ব্যতিক্রম দেখা যায় না। 7-1 বলেছে হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে প্রথম নিজের দারিদ্র্য সম্পর্কে সচেতন হয়েছিল। এটা আছে পথের পাঁচালী বই 49 পাতায়। লিখবে যে হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু সেখানে বসে নানা গল্প করছিল, বিশেষ করে রেলপথের কথা। খানিকটা পরে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী মোহনভোগ তৈরি করে তাকে খেতে দেয়। একটি বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হয়ে যায়। অপু একটুখানি মুখ তুলে খেয়ে অবাক হয়ে গেল, এমন অপূর্ব জিনিস সে কখনো খায়নি তো। মোহনভোগে কিশমিশ দেয়া। কই তার মা তো মোহনভোগে কিশমিশ থাকে না। বাড়িতে সে মার কাছে আবদার ধরে, মা আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে। তার মা হাসি মুখে বলে, আচ্ছা ওবেলা তোকে করে দেবো, পরে শুধু সুজি জলে সিদ্ধ করে একটু গুড় মিশিয়ে
কুলটিসের মতো একটা দ্রব্য তৈরি করে কাঁসার সরপুরিয়া থালাতে আদর করে ছেলেকে খেতে দেয়। অপু সেটাই খুশির সাথে এতদিন খেয়ে এসেছে। মোহনভোগ যে এরকম হয় তা জানতো না, কিন্তু আজ তার মনে হলো যে এই মোহনভোগে আর মায়ের তৈরি মোহনভোগের আকাশ পাতাল তফাৎ। সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণা আর সহানুভূতিতে তার মন ভরে উঠল। হয়তো তার মাও জানে যে না যে এরকম মোহনভোগ হয়। সে যেন আবছায়া ভাবে বুঝলো তারা তার মা গরিব, তারা গরিব, তাই তাদের বাড়ির ভালো খাওয়া দাওয়া হয় না। এইভাবে অপু তাদের নিজের দারিদ্র্য সম্পর্কে সচেতন হয়েছিল। 7-2 বলেছে সোনাডাঙ্গার মাঠের বিবরণ দাও। অপু কখন স্টেশনে পৌঁছালো? স্টেশনে পৌঁছাবার পর কোথায় রান্নার ব্যবস্থা হয়েছিল? এটা আছে পথের পাঁচালীর 112 পাতায়। এই যে সোনাডাঙ্গার মাঠ হচ্ছে এই অঞ্চলের সকলের বড় মাঠ। এখানে ওখানে বনঝোপ, শিমুল, বাবলা গাছ, খেজুর গাছে খেজুরের কাঁদি ঝুলছে, সোঁদালি ফুলের ঝাড় দুলছে, চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। দূর প্রসারী মাঠের ওপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপুড় হয়ে পড়েছে, দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নেই, শুধুই গাছপালা, বনঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠটার শ্যামপ্রসার। সম্মুখে কাঁচা মাটি চওড়া পথটি গৃহত্যাগী উদাস বাউলের মতো দূরে আপন মনে বেঁকে চলেছে। একটু দূরে গিয়ে বারাসে মধুখালীর বিল পড়ল। কোনো প্রাচীনকালে নদী শুকিয়ে গিয়ে জীবনে যাত্রাপথের পদচিহ্ন রেখে গিয়েছে। অন্তর্হিত নদীর বিশাল খাতটা এখনই পদ্মফুলে ভরা বিল। অপুর গাড়িতে বসে মাঠ ও চারিধারে অপূর্ব আকাশে, আচ্ছা এটা তো বলার দরকার নেই। লিখবে ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে আবাদ নেই, শুধু গাছপালা। গৃহত্যাগী উদাসী বাউলের মতো দূর হতে দূরে আপন মনে বেঁকে চলেছে। এই পর্যন্ত দেবে। মাঠের বর্ণনা বলেছে অপু কখন স্টেশনে এসে পৌঁছালো? অপু রাত্রি 10টার সময় স্টেশনে এসে পৌঁছালো। কোথায় রান্নার আয়োজন করা হয়েছিল? স্টেশনের পুকুর ধারে। স্টেশনের পুকুর ধারে রান্নার আয়োজন করা হয়েছিল। 8 বলেছে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়গুলো স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন, এই জন্য সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে হবে। লিখবে যে মাননীয় সম্পাদক মহাশয় সমীপ এসু বলে খবরের কাগজের নাম, বিষয় বন্যার প্রকোপে কৃষিজমির হারিয়ে যাওয়া জনিত সমস্যা। সবিনয় নিবেদন, প্রতি বছরই বন্যায় ময়ূরাক্ষীতে বান এসে আশেপাশে গ্রামগুলিকে প্লাবিত করে। সাময়িক উদ্বাস্তু হয় অনেক গ্রামের মানুষজন, আবার রুজি রুটি ও পেটের তাগিদেই তাদের সেই নদীর ধারেই বসতি গড়ে তুলতে হয়। কিন্তু বর্তমানে নদী আপন খেয়ালে তার পথ করে নিয়ে বয়ে যাচ্ছে, আর সেই কারণেই সর্বনাশ ঘটেছে নানা মানুষের। ময়ূরাক্ষীর নদীপথে পরিবর্তন আসায় দাসপাড়া, লম্বোদরপুর প্রভৃতি গ্রামগুলি একটু একটু করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বারবার বন্যা ও ধস এই দুয়ের জাঁতাকলে পড়ে সাধারণ কৃষিজীবী মানুষের নাভিশ্বাস উঠছে। অবিলম্বে যদি নদী পাড়ে সংরক্ষণ না করা হয় তাহলে হয়তো ধীরে ধীরে অনেক গ্রামই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বারবার এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পঞ্চায়েত তরফের কোনো হেলদোল দেখা যায়নি, তাই বাধ্য হয়ে আপনাদের বহু প্রচারিত সংবাদপত্রের দ্বারস্থ হয়েছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে। আশা করি আমার এই পত্রটি প্রকাশে সাহায্য করে আমাকে বাধিত করবেন। নমস্কার আনতে নাম দিয়ে দেবেন।